ছাগল কাণ্ডের মতো একাধিক স্ত্রী, এরপরে শ্বশুর শাশুড়ি, শালা সম্বন্ধী, যেখানে যেখানে টাকা পাঠিয়েছে সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে এনে ওদেরকে দে হ্যাভ টু মেড সাপারার, কোনোভাবে এইটা ভোগ করতে পারবে না। বাকশালের আগে, বাকশালের সময় ওই শেখ মুজিব সরকারের সময় যা করছিল এক্স্যাক্টলি তাই, যে এই তৈল ব্যবসায়ীরা সমস্ত তৈল লুকিয়ে রাখলো, উনি ভাগ পায়া সেইটা উনি 8 টাকা বাড়াই দিল, সব তৈল বাজারে চলে আসলো। সো আমি আপনার এই প্রোগ্রামে দেবো ইমিডিয়েটলি এই ভ্যাট প্রত্যাহার করেন। ভ্যাট হইলো গরিবের পেটে লাথি। আপনি একজন নাগরিকের কাছ থেকে কতবার চাঁদাবাজি করবেন? আপনি ট্যাক্স নেবেন, আপনি ভ্যাট নেবেন। আশঙ্কা যে তেমন কোনো কাজ হবে না অথবা হচ্ছে না। কিছু হয়েছে, কিছু প্রজেক্টের যে এস্টিমেশন ছিল সেটা কমিয়েছে। এইগুলা যে কেউ করতে পারে। এগুলো করতে হইলে এরকম যে ওয়াল ব্র্যান্ড, আর সেই ওয়াল ব্র্যান্ডের দরকার না, এটা সাধারণ মানুষই করতে পারে। কিন্তু আমার অন্য আশঙ্কা হলো যে প্রফেসর ইউনূসের যে ব্র্যান্ড নিয়ে আসছে সেই ব্র্যান্ডটা আমরা কাজে লাগাতে পারলাম না। যে উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন যার অর্ধেক অথর্ব, জাস্ট ক্যানট ডেলিভার। এর ভিতরে 3-4 জন আছে ক্লিয়ারলি ইন্ডিয়ান এজেন্ট, ইন্ডিয়ান কাছে তারা সারেন্ডার করেছে। কে সারেন্ডার করেছে? এই যে অর্থ উপদেষ্টা যাকে বানানো হলো, এবার একটা আকাঙ্ক্ষা ছিল যে ইন্ডিয়ার কাছে এবার কোনো ইলিশ পাঠানো হবে না। উনি সেই সিদ্ধান্ত এবং এই আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে হঠাৎ করে উনি ইলিশ পাঠিয়ে দিলেন, মানে কোনো কারণ ছাড়া। সো এখন আবার উনি ভ্যাট বাড়ালেন। এই যে ভ্যাট বাড়ালেন, এই ভ্যাট বাড়ায় তো এই সরকারকে আরো আনপপুলার করে দিচ্ছে। আপনি কেন ভ্যাট বাড়ালেন? আপনি দুর্নীতিবাজদের বিচার করে সেই বাংলাদেশে যে টাকাগুলো রেখে গেছে, বাংলাদেশে যে সম্পত্তি দুর্নীতিবাজরা রাখছে, সেটা একটা প্রোক্লেমেশনের মাধ্যমে দ্রুত বিচার করে সেই টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে আনতেন। দুর্নীতির বিচার হতে হবে। দুর্নীতির টাকা যেখানে যেখানে প্রসারিত হয়েছে এই টাকা কেউ ভোগ করতে পারবে না। ছেলে, মেয়ে, স্ত্রী, এই ছাগল কাণ্ডের মতো একাধিক স্ত্রী, এরপরে শ্বশুর শাশুড়ি, শালা সম্বন্ধী, যেখানে যেখানে টাকা পাঠিয়েছে সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে এনে ওদেরকে দে হ্যাভ টু মেড সাপারার, কোনোভাবে এইটা ভোগ করতে পারবে না। তো কিছুই হয় না, তাইলে বুঝতে পারবে একটা কাজ হয়েছে। আপনি দেখেন যে স্বৈরচারী সৃষ্টি করলো, স্বৈরচারী যে সৃষ্টি হয়েছে অনেকগুলো এলিমেন্ট ছিল। একটা বড় উপাদান ছিল যে 2014, 18 এবং 24-এ যারা ডিসি এবং এসপি ছিল, 2014 সালে যারা ডিসি এবং এসপি ছিল তারা এখন অনেক সিনিয়র অফিসার হয়ে গেছে, জয়েন্ট সেক্রেটারি লেভেলে, এডিশনাল সেক্রেটারি। 2018 সালে তারা সব জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছে এবং 2024 সালে যারা, তারাও অনেকে প্রমোশন হয়তো পাবে অথবা তারা ওই লেভেলে আছে, ডিএস লেভেলে আছে। এই যে ডিসি এবং এসপি যারা জনগণের স্বার্থ না দেখে কে কার চেয়ে বড় আওয়ামী লীগের হতে পারে, একটি লোকের বিবেক হলো না একটা ডিসিএসপির যে আমি এই অন্যায় আদেশ প্রতিপালন করব না। অন্তত এই এই 64 জন করে 3বারের তাদেরকে অন্তত ডিসমিস করতেন। তো ডিসমিসের মেকানিজমটা কি? প্রোক্লেমেশন। সেই প্রোক্লেমেশনটা আপনি করেননি, যার জন্য ওই যে আমার প্রবাসী ভাই যে বললো যে স্বৈরাচারী দোসর, 95% স্বৈরাচারী দোসর বসেছে। তারা তো দে উইল প্ল্যান টু মেক ইউ ফেল। আর এইটার সাথে আছে র। এরপরে রয়ের আর একটা সফট সিম্পাথাইজার হয়েছে এই পররাষ্ট্র অ্যাডভাইজার। উনি এখন পর্যন্ত কেন এই চুক্তিগুলো জনসম্পর্কে আসলেন না, কেন একটা কমিশন গঠন করলেন না যে জনবিরোধী এখানে কি কি শর্ত রয়েছে? এবং ইট লুক লাইক যে হি ইজ ট্রাইং টু এপিস ইন্ডিয়া। ইন্ডিয়াকে সে মানে তৈলাক্ত অ্যাপ্রোচ ফলো করছে, মানে কোনোভাবে ইন্ডিয়া খেপে যায় সেই দিকে যাচ্ছে না। এই বশিরুল্লাহ নামে একটা লুটেরা এখানে আসছে, যে তৈল ব্যবসায়ীরা তৈলের বোতল সব লুকাইয়ে রাখলো ওই 75 সালে। মানে যে চোরা কারবারিরা বাকশালের আগে, বাকশালের সময় ওই শেখ মুজিব সরকারের সময় যা করছিল এক্স্যাক্টলি তাই, যে এই তৈল ব্যবসায়ীরা সমস্ত তৈল লুকিয়ে রাখলো, উনি ভাগ পায়া সেইটা উনি 8 টাকা বাড়াই দিল, সব তৈল বাজারে চলে আসলো। আজকে যদি একটা প্রোক্লেমেশন থাকতো, এই প্রোক্লেমেশনের মাধ্যমে যারা এই রাহি ব্যবসা করেছে, এই 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 যে লুকায়া রাখছে, এদের 10টাকে ফাঁসি দেওয়া হচ্ছিল। সরোয়ার্দী উদ্যানে ট্রায়াল করে ওইখানেই ঝুলাই দেওয়া হচ্ছিল। এইটা কিভাবে আপনি করতে পারতেন? প্রোক্লেমেশনের মাধ্যমে।
তো আগে একটা চালের সিন্ডিকেটের একটা বাণিজ্য মন্ত্রী ছিল আওয়ামী লীগের সময়, বলে আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি না, কারণ চালের ব্যবসায়ীর সিন্ডিকেটের যে নেতা সে কিভাবে সেটা রক্ষা করবে? তো ওরা তো কিছু পারছে না। আপনার এই যে 2-3 জন মহিলা আসছে, হোয়াট দে আর ডুইং? নাথিং, জাস্ট নাথিং। পতাকা উড়াইতেছে পথ 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 করে, প্রোটোকল পাইয়া 2 দিনে সব ভুলে গেছে। আরো আছে অনেকে। তো এইগুলোকে তো আজকে যদি সেই প্রফেসর সাহেবের যদি সেই এজিলিটি থাকতো, সে আন্ডারস্ট্যান্ডিং থাকতো, তাহলে তো উনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন। ওনার যে বয়স, ওনার যে টেম্পারামেন্ট, এতে এই বয়সে মানুষ সেন্ট হয়ে যায়, সেন্ট মানে দরবেশ অথবা সাধু টাইপের একটা মেন্টালিটি আসে। এই জন্য সবাই খুশি করতে চায়, কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চায় না, সবাই কোলে জড়ায় রাখতে চায়। এই থেকে তো এই দুর্বৃত্তে সমাজ বিপ্লব উত্তর যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ উত্তরণ করা কোনোভাবে সম্ভব নয়। এরপরে আপনি আরো নাকি অনেক জিনিসের দাম বাড়াবে। সো আমি আপনার এই প্রোগ্রামে দেবো ইমিডিয়েটলি এই ভ্যাট প্রত্যাহার করেন। ভ্যাট হইলো গরিবের পেটে লাথি। আপনি একজন নাগরিকের কাছ থেকে কতবার চাঁদাবাজি করবেন? আপনি ট্যাক্স নেবেন, আপনি ভ্যাট নেবেন, আপনি দ্রব্যমূল্যের দাম বাড়াবেন, তৈলের দাম বাড়াবেন, বিদ্যুৎ বিল বাড়াবেন, গ্যাস বিল বাড়াবেন, পানি বিল বাড়াবেন, আর কত মানুষের পেটে আঘাত করবে? তো এইটুকু আপনার যে প্রফেসর সাহেব ওয়াল ব্রান্ড, কই সাহায্য কোথায়? আমরা শুনতে পাচ্ছি ইন্ডিয়ান কিছু লোক এই বিভিন্ন আইএমএফ ফাইএমএফ এ বসে আছে, তারা টুইস্ট করতেছে। এই জন্য এই যে অর্থ উপদেষ্টা হঠাৎ করে উনি ভ্যাট বাড়াই দিল, মানুষের সম্পূর্ণ জন আকাঙ্ক্ষার বাইরে যে এই কাজটা করছে। সো হি শুড হ্যাভ বিন ফায়ার্ড। এই বশিরুল্লাহ, এই যে তৈল 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 ব্যবসায়ীরা যে তাকে বন্দি করলো, তাকে যে এই যে ইয়া করলো, আমি তো মনে করি সেও ওই আগের বাণিজ্য মন্ত্রীর মতো এইটার হতা, এবং সে এইখান থেকে কয়শো কোটি টাকা হাতাই এনেছে, সেইটাই এখন তদন্ত হওয়া উচিত। তো তাকেও তো কিক আউট করা উচিত ছিল। আজকে ফরেন অ্যাডভাইজার একটা একটা ভালো একটা একটা স্ট্রং স্ট্যান্ড নিতে পারে না, হি শুড হ্যাভ বিন কিকড আউট। তো এইগুলো তো হচ্ছে না, হবে না কারো ওই সেন্টেড লোক দিয়ে সেজন্য হবে। দায় দায়িত্ব সব বর্তাবে তার উপরে। আর এই ছাত্রদের যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইস এইগুলো পাওয়া যাবে বাংলাদেশে, বুঝছেন? এই যে ছাত্ররা যারা এই 2-3 জনের চেহারা আমরা দেখি, তাদের এখন দেখি তাদের ড্রেস চকচক করে, চেহারা চকচক করে, তারা নাকি মার্সিডিজ বেঞ্জে চড়ে এবং হেলিকপ্টার নিয়ে প্রোগ্রাম করে। বিকজ তারা তো জানে না সরকারটা গঠিত হয়েছে বিপ্লবের পরে, সরকার গঠিত হয়েছে অত্যন্ত দুর্বল, অত্যন্ত মানে ভয়ার্থ লোক দিয়া এবং আনএক্সপিরিয়েন্সড। ক্রাইসিস ম্যানেজমেন্ট কাকে বলে সেইটা তাদের জানা নাই, যার জন্য দিস ইজ বাউন্ড টু ফেল। এই জন্য ওই নির্বাচন দিয়ে এখন অনেকে পালাই যেতে চায়, অনেকে এখন সরে যেতে চায়, আরো অনেক কারণে। এখন তাদের উচিত যারা এই সমন্বয়ক এবং যারা অ্যাডভাইজার, তাদের সম্পত্তি দাখিল করার একটা প্রশ্ন আসলো, কই তারা তো সম্পত্তি দাখিল করে নাই, এখন পর্যন্ত সম্পত্তি দাখিল করে নাই কেন? সেই উদাহরণটা তো দেখাতে পারেন নাই। এই সমন্বয়ক যারা, তাদের অর্থনৈতিক ক্যাপাসিটি কোথেকে কোথায় গেল সেটা তো মানুষের জানার অধিকার আছে, সেই কাজটা যদি করতে পারেন নাই, আপনি নিজেদের ভিতরেও তো স্বচ্ছতা রাখতে পারেন নাই। সো দিস ইজ গোয়িং টু ফেইল। এই ধরনের পরিস্থিতিতে কারা উত্তরণ ঘটেছে, কারা সফল হয়েছে? যারা ওই রকম চ্যালেঞ্জিং লিডার যখন সামনে